বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, নানা রকমের সমস্যা, নানা রকমের সংকট, নানা রকমের বিষয় আসলে গত কিছুদিন ধরেই গণমাধ্যমের সংবাদে শিরোনাম। কোভিড আছে গত বছর থেকেই, গত বছরটিকে মূলত আমরা ভাইরাল ইয়ার হিসেবে বলতে পারি। এবছরটি অনেক আশা জাগানিয়া হিসেবে অনেকের কাছেই যে ভ্যাকসিন শুরু হয়েছে, ভ্যাকসিন কার্যক্রম পৃথিবীব্যাপী, এবং বাংলাদেশ একদম শুরুর দিকে যারা ভ্যাকসিন পেয়েছে, যেসব দেশ এই সুবিধা পেয়েছে তার মধ্যে বাংলাদেশ একটি, এবং বাংলাদেশে ভ্যাকসিন কার্যক্রম বেশ সাফল্যের সঙ্গেই চলছে। সেই হিসেবে অনেকের মধ্যেই অনেকেই এটিকে ভ্যাকসিন ইয়ার বলছেন, বা একটা এই কোভিডের যে ভাইরাল বা ভাইরাস তা থেকে হয়তো বাংলাদেশ মুক্তি পাবে, পৃথিবী মুক্তি পাবে, এরকম একটা আশাবাদ রয়েছে। যদিও পৃথিবীর অনেক দেশে থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ শুরু হয়েছে, বাংলাদেশেও মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা কমতে কমতে এতটাই নিম্নগামী হয়েছিল যে সবাই খুব আশা দেখছিলেন যে হয়তো আমরা একেবারে পুরোপুরি, যদিও আচারে আচরণে আমরা কোভিড মুক্ত দেশ হিসেবেই বলতে পারি, কিন্তু একেবারেই মুক্ত হচ্ছে। কিন্তু গত দুদিনের পরিসংখ্যান আবার পরিসংখ্যান উঠতির দিকে। এর মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বিশেষ করে লেখক মুশতাকের মৃত্যু, এই আলোচনাটাকে অনেক সামনের দিকে নিয়ে এসেছে। আইনটি 2018 সালের অক্টোবরে হওয়ার পর থেকেই বিশেষ করে সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত সাংবাদিক, সংবাদকর্মীরা প্রতিবাদ করে আসছিলেন, এবং সেই আইনটি নিয়ে এখন বেশ জোরে সোরে কথাবার্তা হচ্ছে এবং আন্দোলন সংগ্রামও হচ্ছে। নাগরিকদের একটি সমাবেশ থেকে গতকাল ঘোষণা দেওয়া হয়েছে যে 26শে মার্চের মধ্যে এই আইনটি বাতিল করতে হবে। আল জাজিরার একটি প্রতিবেদন, সেটি নিয়েও প্রচুর কথাবার্তা হয়েছে বাংলাদেশে। সেটি অনেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমের দুর্বলতা হিসেবে দেখেছেন, কেউ আল জাজিরার প্রতিবেদনের নানা দুর্বলতা দেখেছেন, কেউ কেউ বাংলাদেশের শাসন ব্যবস্থার দুর্বলতা বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে দুর্বলতা সেটি চিহ্নিত করেছে বলে অনেকে মনে করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুর আরও বেশ কয়েকজন আত্মস্বীকৃত খুনি, তাদের যারা মুক্তিযুদ্ধে অবদানের জন্য গ্যালান্টারি অ্যাওয়ার্ড বা রাষ্ট্রীয় খেতাব পেয়েছিলেন, সেগুলো বাতিলের একটি সুপারিশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল করেছে, এবং সেটি অনেকেই মনে করছেন যে এটি আসলে বাংলাদেশে বিভাজিত রাজনীতিকে আরও বেশি বিভাজিত করবে। অন্যদের ব্যাপার না হলেও সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রসঙ্গে এই আলোচনার সামনে এসছে। অনেক দিন পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাসে আমরা কথা বলছি, গোটা দেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের বিপক্ষে শক্তির রাজনীতি অত্যন্ত প্রকটভাবে আছে, এবং সেখানে সেই অভিধায় অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অভিযুক্ত করেন, অনেকে তাদেরকে স্বাধীনতার বিপক্ষে শক্তি হিসেবে চিহ্নিত করেন। তার কিছু কারণও আছে, কেননা তাদের সময় স্বাধীনতা বিরোধী শক্তি তাদের সঙ্গে রাজনৈতিকভাবে এতটাই নিবিড় নৈকট্যের মধ্যে ছিল, সে কারণে তারা অনেক সময় অভিযুক্ত হয়েছে। এবং অনেক সময় যদিও তারা দাবি করেন যে সশস্ত্র মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন, যারা গ্যালান্টারি অ্যাওয়ার্ড পেয়েছেন, তাদের সংখ্যা তাদের দলে অনেক বেশি, কিন্তু তারা সেই কালিমা থেকে আসলে নিজেদেরকে খুব একটা মুক্ত করতে পেরেছেন বলেই অনেকে মনে করেন না। কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তারা বেশ জোরে সোরে উদযাপনের একটি প্রস্তুতি এবং উদ্যোগ নিয়েছেন আমরা দেখতে পেয়েছি। তারা 1 মার্চ, 2 মার্চ, 3 মার্চ পালন করছেন, এবং সামনে তাদের ঐতিহাসিক 7 মার্চে বঙ্গবন্ধুর সেই রেস কোর্সের যে ভাষণ, যেটি এখন শ্রদ্ধার্ঘ্য, সেই দিনটি তো তারা পালন করবে। সব মিলিয়ে রাজনীতিতে নানা রকমের মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক শক্তিগুলোকে সরব সক্রিয় হবার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটি আসলে আগামী দিনের রাজনীতিকে কোথায় নিয়ে যাবে বাংলাদেশকে, সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন। নাগরিক সমস্যা নানা রকমের আছে, কোভিডের কথা তো বললামই আমরা। মশার উৎপাত বেড়েছে শহরে, সেটি নিয়ে নাগরিকদের মধ্যে নানা রকমের অস্বস্তি রয়েছে, এবং এর বাইরেও নানাবিধ সমস্যা আছে। সেসব নানা বিষয় নিয়ে যতটুকু সময় পাওয়া যায় তার মধ্যে আমরা কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন, যারা মোটামুটিভাবে খোলামেলা কথা বলতে পছন্দ করেন। যখন বলা হয় যে কথা বলবার পরিবেশ নেই, যখন বলা হয় যে এক ধরনের ভয়ের সংস্কৃতি, ভয়ের আবহ সমাজে রাষ্ট্রে আছে, কিন্তু তারা কথাবার্তা বলতে পছন্দ করেন এবং বলেন, নাগরিক দায়িত্ব থেকে বলেন, সমাজ সচেতনতা বোধ থেকে বলেন, একজন দেশের ভেতর থেকে, একজন দেশের বাইরে থেকে। যদিও অনেকে বলে থাকেন যে দেশের বাইরে থেকে কথা বলা অনেক সহজ, কিন্তু সে কথা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এই অনুষ্ঠানের অনেক অতিথি যারা দেশের বাইরে থেকে কথা বলেন, তারা দেশে আসলে একই সুরে কথা বলেন। আজকে যিনি কথা বলবেন তিনি এই অনুষ্ঠানের আগে যখন দেশে এসে কথা বলেছিলেন একই সুরে কথা বলেছেন। আমাদের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনি থেকে যুক্ত হচ্ছেন লেখক, সাংবাদিক, অস্ট্রেলিয়া প্রবাসী
এবং তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক হিসেবে সেখানে কাজ করছেন অজয় দাশগুপ্ত, এবং আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্থপতি মোবাশ্বের হোসেন, যিনি বাংলাদেশের নাগরিক নানা ইস্যু নিয়ে অত্যন্ত সরব এবং সোচ্চার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। কোত্থেকে শুরু করবো? আমি অনেকগুলো প্রসঙ্গ সামনে নিয়ে আসলাম। আমার মনে হয় যে কোত্থেকে শুরু করা উচিত, আপনি কি মনে করেন মিস্টার অজয় দাশগুপ্ত? আমি শুরুতেই বলতে চাই যে আমি জাস্ট 30 সেকেন্ডস আপনি বলেন কোত্থেকে। আমি অনেকগুলো সূচনা করলাম, আপনি কোত্থেকে শুরু করা উচিত বলে মনে করেন? আমি মনে করি আমাদের শুরু করা উচিত আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনের যে লঙ্ঘনের মাধ্যমে যে ঘটনাটি ঘটেছে সেখান থেকে। ওকে, মিস্টার মোবাশ্বের হোসেন, আপনার কি মনে হয়? আমিও ওনার সাথে একমত। এইটির ব্যাপারে একটি সুচিন্তিত, তাহলে আমার মনে হয় আপনি শুরু করুন দেখি। আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটি ডিএসএ, এটি আসলে আইসিটি অ্যাক্টের একটা পরিবর্তিত রূপ, এবং আইসিটি অ্যাক্ট যখন হয় তার 57 ধারা, সেটি নিয়ে তখন সাংবাদিকদের প্রচণ্ড আপত্তি ছিল। সেই আইন পরিবর্তন করে আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা, এবং বলা হয়েছিল যে ওই 57 ধারা বাতিল এবং ওই কালো কানুনগুলো থাকবে না, কিন্তু দেখা গেছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সেই ধারাগুলো আরও কঠোরভাবে আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এমন একটা আবহ তৈরি করেছে যে অনেকেই আসলে স্বাধীনভাবে কথাবার্তা বলতে ভয় পান। এবং ইন্টারেস্টিং দিক হচ্ছে যে এই মামলা, এই আইন 2018 সালের অক্টোবরে হওয়ার পর্যন্ত এখন পর্যন্ত একটি মামলার নিষ্পত্তি হয়নি, একটি মামলায় কারো শাস্তি হয়নি। তো বোঝাই যায় অনেক মামলা ট্রাইব্যুনালেই আসে নাই, কিন্তু এই মামলার কারণে মানে অনেকের জীবনই অতিষ্ঠ এবং কারাগারে মৃত্যুর ঘটনা ঘটেছে। কার্টুনিস্ট কিশোরের জামিন হয়েছে অনেক দিন পরে, 6 মাসের জন্য, আমরা দেখেছি, কবে মুক্তি পাবেন জানি না। সব মিলিয়ে আসলে স্থপতি মোবাশ্বের হোসেন আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন, কেন আইন এর প্রয়োজনীয়তা আছে কিনা, এটি কিভাবে আমাদের মুক্ত চিন্তার বাক স্বাধীনতাকে কিভাবে খর্ব করছে, আদৌ করছে কিনা সেটি নিয়ে অনেকেই মনে করেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল বাংলাদেশে থাকা প্রয়োজন, কিন্তু সেটা কোথায় থাকা দরকার, কোথায় থাকা দরকার না। ধন্যবাদ। দেখেন, আইন থাকতে পারে, কারণ সবকিছুরই গতি থামানোর বা গতি কমানোর একটা ব্যবস্থা থাকা প্রয়োজন। কিন্তু সেই ব্যবস্থাপনার মাধ্যমে যদি আপনার চলাফেরাই বন্ধ করে দেওয়া হয়, গতিহীন করে দেওয়া হয়, তাহলে কিন্তু কাজ হবে না। আর একটা কথা দিয়ে আমি শুরু করি, যেহেতু আমি আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত হিসাবে নিজেকে মনে করি। দেখেন, শেখ সাদিকে বলা হয়েছিল যে আপনি এত সুন্দর আদব কায়দা কোথা থেকে শিখলেন? উনি বলেছিলেন যে বেয়াদবদের কাছ থেকে শিখেছি। অর্থাৎ বেয়াদবদের কাছ থেকেও ওনার শিক্ষা গ্রহণ করার অনেক কিছু আছে। আমি যদি এই কথাকে একটু অন্যভাবে ধরি, যে সরকার বিরোধী বক্তব্য যারা দেয় তাদের কাছ থেকে সরকারের কিন্তু প্রচুর জিনিস শেখার আছে। আপনার এইখানে টেলিভিশন আমি বহুবার বলেছি যে আওয়ামী লীগ বা আমার দল যদি নিজেকে শক্তিশালী করতে চায়, তার প্রথম দায়িত্ব হচ্ছে বিরোধী দলকে শক্তিশালী করা। যে রাষ্ট্রে একটি শক্তিশালী বিরোধী দল থাকে, সেই রাষ্ট্রে একটি শক্তিশালী সরকার গঠন করা সম্ভব। সেই রাষ্ট্রে একটি শক্তিশালী সরকার পরিচালনা করতে বাধ্য হয় সেই দল। এবং একই সাথে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যখনই শক্তিশালী বিরোধী দল থাকে, তখন সেই রাষ্ট্র ক্ষমতায় যে দলটি থাকে, শক্তিশালী দল, তারা প্রতিনিয়ত বাছাই করে লোককে বাছাই করে নিয়ে এসে পার্লামেন্টে বসানোর চেষ্টা করে, যাতে ওই শক্তিশালী বিরোধী দলের কথার মার প্যাচে, কথার কাছে এবং দেশের উন্নয়নে যেন কোনো রকম বাধা বিপত্তি তৈরি না হয়। কিন্তু যখন আপনার শক্তিশালী বিরোধী দল থাকবে না, বা যদি আমার নীতি থাকে বা আমার দলের নীতি থাকে যে ক্র্যাশ দ্য অপোনেন্ট, তাহলে আপনার যে ঘটনাটি হবে, পেশি শক্তি এবং অর্থ শক্তির মাধ্যমে পার্লামেন্টের লোক আসবে। আমরা কিন্তু এখন আমার দলে আমরা দেখতে পাই পেশি শক্তি এবং অর্থ শক্তির মাধ্যমেই নমিনেশন পাওয়া যায়, এবং সেই নমিনেশনের মাধ্যমে আপনার নমিনেশন পাইলে পারেই আপনি, যেহেতু বিরোধী দল শক্তিশালী না, আমি এমপি হতে পারবে, এই ব্যাপারে 90 থেকে বোধহয় 99% পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব। তাহলে আপনি যখনই এই অর্থ এবং পেশি শক্তির মাধ্যমে একটি রাষ্ট্রকে পরিচালনা করার মানুষজনকে নিয়ে আসবেন, তখন আপনার পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না। এবং 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রটি তৈরি হয়েছে, সেখানে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মানুষের অভাব নাই, এবং এই মানুষগুলিকে কথা বলার সুযোগ দিতে হবে। এখন আসেন,
আমি এই প্রশ্নটিও করি যে মুস্তাক হত্যা হলো এবং অসংখ্যবার তার জামিনের জন্য আবেদন করা হয়েছে। শুধু সরকার না, বিচার বিভাগকে নিয়েও আপনাকে চিন্তা করতে হবে। যে রাষ্ট্রে ক্রিমিনালদেরকে সবার অগোচরে রাষ্ট্রপতি ছাড় দিয়ে দেন, সেই রাষ্ট্রে জামিন পাওয়া যায় না কেন? এক। 2 নম্বর হচ্ছে, ঠিক আছে জামিন পাওয়া যায় না, আমি সেটাও মেনে নিলাম। ক্রিমিনালরা মেডিকেল লিভ নিয়ে হসপিটালে রাজকীয় ভাবে বছরের পর বছর থেকে যাওয়ার ইতিহাস আপনাদের পত্র পত্রিকা টেলিভিশন আমরা প্রতিনিয়ত দেখছি। আমি একজন সাংবাদিক, জি এখনো আছে, এখনো আছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে জানতে চাই, আমি জামিন চাচ্ছি এবং আমার বিচার বন্ধ করে রাখা হয়েছে। কারণ বিচার যখন বন্ধ থাকে তখন আপনি আমাকে ক্রিমিনাল বলতে পারেন না, আমাকে ক্রিমিনাল হিসেবে সন্দেহ করতে পারেন। অর্থাৎ একজন ক্রিমিনাল যে শাস্তি পায় সে শাস্তি দেওয়ার অধিকার পৃথিবীর কারো আমার উপর নাই। এমনকি আল্লাহ তাআলা সেই বিচারের দিনে বিচার করে শাস্তি দেওয়ার কথা বলেছে। তাহলে আমরা ধর্মীয় ভাবে যদি চিন্তা করি, আমরা যদি মানুষ হিসাবে চিন্তা করি, আমি যতক্ষণ পর্যন্ত আমার বিচার না হবে, আমি কোনো অবস্থায় এই বিচার পরবর্তী যে শাস্তি সেই শাস্তি ভোগ কেন আমি করলাম? এবং আইনের দৃষ্টিতে এবং মানবিক দৃষ্টিতে যদি আমি চিন্তা করি যে একজন মানুষ যদি পরবর্তীতে ছাড়া পায়, আজ পর্যন্ত আমার বাংলাদেশ সরকার কাউকে কি ক্ষতিপূরণ দিয়েছে 2 বছর পরে বিচার শেষ হওয়ার কারণে? কোন বিচারক কি রায়ে লিখেছেন যে তোমাকে মুক্তি দেওয়া হলো, তোমার কোনো দোষ নাই, তোমাকে এত বছর আটকে রাখার জন্য 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হলো, 10 টাকা ক্ষতিপূরণ দেওয়া হলো, বা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করবে রাষ্ট্র? কেন না? এই প্রশ্নগুলির উত্তর যখন আপনি দিতে পারবেন না, তখন আপনাকে আমি গালি দিলে পরে আপনার মন খারাপ করার দোষটা কোন জায়গায়? কেন আপনি মন খারাপ করবেন? কারণ আপনি যদি অন্যায় করেন, আপনি যদি ভুল করেন, আপনি সঠিকভাবে যদি আমার জনগণকে কথা বলার সুযোগ না দেন, এই ভীতির মাধ্যমে এই অবস্থার সৃষ্টিটা তখনই হবে যখন পার্লামেন্টে আপনি সঠিক লোককে নিতে পারবেন না। তারা সব সময় ভীত সন্ত্রস্ত থাকে যে তার ভুল তথ্যগুলি কিভাবে মানুষের মুখ থেকে, তার ভুল কাজগুলি মানুষের দৃষ্টি থেকে কেমন করে দূরে রাখা সম্ভব। এই দূরে রাখার সম্ভবে তখন দেখা যাবে যে সরকারের বিভিন্ন মেশিনারি একতাবদ্ধ হয়ে যাচ্ছে। এবং এই কাজটি করতে যেই যারা মন খুলে সত্যি কথাগুলি বলতে চায়, তখন এটি আর সত্যি থাকে না, সরকার বিরোধী। সরকার বিরোধিতা 1 টাকার বালিশ 1 লাখ টাকায় যখন কেনা হয়, সেটা কি সরকারের পক্ষের কাজ? একটি বিল্ডিং বানাতে যে টাকা, আমরা তো বিল্ডিং এর সাথে জড়িত আছে, আমরা তো জানি কোন বিল্ডিং বানাতে কত টাকা খরচ পড়ে, তার 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ। আমি একটা এক্সাম্পল যদি আমি দেই আমার জীবন দিয়ে, গ্রামীণ ব্যাংকের 23 তলা বিল্ডিং লেটেস্ট টেকনোলজিতে বাংলাদেশের ইতিহাসে প্রথম 3 ডাইমেনশনাল স্ট্রাকচারাল ডিজাইন করে করা হয়েছে, যেটির ব্যয় হয়েছিল লিফট, এয়ার কন্ডিশন সবকিছু মিলিয়ে 1100 টাকা। ঠিক সেই সময় 1100 টাকা পার স্কয়ার ফিট, বক্তব্য পার স্কয়ার ফিট, ঠিক সেই সময় জামিলুর রেজা সাহেব বলছিলেন যে তোমরা এত অল্প পয়সায় বিল্ডিংটি কেমন করে করলে? 23 তলা বিল্ডিং, মাটির নিচে 4টি ফ্লোর, হাউ ইউ হ্যাভ ডান ইট? আমি তো সরকারের কতগুলি জায়গায় অ্যাডভাইজার। খুলনাতে বাংলাদেশ ব্যাংকের 6 তলা বিল্ডিং এ 21,000 টাকা করে পার স্কয়ার ফিট খরচ পড়েছে। তোমরা নিশ্চয়ই কিছু ভুল করেছো। এবং মিডিয়াতে আসলো যে গ্রামীণ ব্যাংক কোটি কোটি টাকা খরচ করে 23 তলা বিল্ডিং করেছে। সেই সময় কনসালটেন্ট হিসাবে আমি ইউনূস সাহেবকে বললাম, আই ওয়ান্ট টু হ্যাভ এ প্রেস কনফারেন্স। আমরা তখন উপস্থাপন করলাম এয়ার কন্ডিশন লিফট, বাংলাদেশে প্রথম এয়ার কন্ডিশন লিফট আমরা বসিয়েছিলাম, ইউরোপিয়ান লিফট। সেই বিল্ডিং এর খরচ এয়ার কন্ডিশন লিফট সহ আমাদের খরচ পড়েছিল 1100 টাকা। আর লিফট এবং পাওয়ার সাপ্লাই যদি আমি বাদ দিই, বিল্ডিং এর খরচ পড়েছিল 800 টাকা। তাহলে আপনি এখন চিন্তা করেন, 800 টাকা আর 2100 টাকা সরকারি খরচ, এইগুলির কি কখনো পর্যালোচনা করা হয়েছে? এবং এই প্রজেক্টে প্রতিটি ক্ষেত্রে কন্ট্রাক্টর কনসালটেন্ট নিয়মিত ট্যাক্স পেমেন্ট করেছে। এই যে আপনাকে আমি এখনই একটি প্রশ্ন করি, আমাকে উত্তর দিতে পারবেন, অনেক আত্মপ্রচারণা হবে। আমি গত বছর এই টেলিভিশন টক শোর এগেইনস্টে 1,20,000 টাকার মতন ট্যাক্স পেমেন্ট করেছি। বাংলাদেশের এমপি সাহেবরা,
মন্ত্রী মহোদয়রা নিয়মিত টেলিভিশন প্রোগ্রাম করে তো টাকা নিয়ে যায়, সেই টাকাটি কি শো করেন? আমার তো দৃঢ় বিশ্বাস, আমি যতটুকু জানি কেউই এই টাকাগুলি শো করেন না। অন্য টাকার কথা আমি বাদই দিলাম, আমার মতন একজন গরিব মানুষ যদি এই কাজ করে তাহলে এইগুলি নিয়ে সমালোচনা কেন করা যাবে না? মিস্টার মোবাশ্বের হোসেন, আমি শুনবো আরো আপনার কথা, তবে কেউ কেউ আবার শো না করেও শো করেছেন, মানে টক শোতে হয়তো বছরে একটা গেছেন কিন্তু দেখিয়েছেন একটা বড় অঙ্কের আয় বা টেলিভিশনের প্রোগ্রাম থেকে, সেটিও আছে। সেটি আমি নাম মেনশন করলাম না, খুব বড় বড় রাজনীতিদের ক্ষেত্রেই দেখেছি আমরা। কারণটাও তো আপনি জানেন কি কারণে। আমি আসবো আপনার কাছে। মিস্টার অজয় দাশগুপ্ত, আপনি শুনছিলেন এবং সমাজ রাষ্ট্রের নানা চিত্র আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আলোচনা করতে গিয়ে মিস্টার মোবাশ্বের হোসেন তুলছিলেন। সো আপনার কাছ থেকে শুনতে চাই মিস্টার অজয় দাশগুপ্ত। আমি প্রথমেই বলি, এমন একটা সময়ে আমরা আলোচনা করছি যখন সূর্যের চেয়ে বালি গরম আর হাড়ির চেয়ে ঢাকনা গরম। বেশি দিন হয়নি বাংলাদেশে একজন ভদ্র মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল নানা ধরনের অপরাধের কারণে। তার ছবি দেখে আমি জানলাম বঙ্গবন্ধু কন্যারা যে কাজটি করেন না, তিনি এত বড় বঙ্গবন্ধু প্রেমিক বা প্রেমিকা, তিনি একটি মুজিব কোড গায়ে দিয়ে থাকেন, যেখানে বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর দহিত্রী যারা, তারা যেখানে মুজিব কোড পরিধান করেন না, সেখানে এই ভদ্র মহিলা মুজিব কোড পরিধান করে এখন জেলখানায় আছেন। তো আমরা যদি এই যে মুস্তাক আহমেদের ঘটনায় ফিরে আসি এবং বলি, তাহলে একটা জিনিস আমাদের বলতেই হবে। মানে আমি জাস্ট, মানে এটা তো বটেই যে মুজিব কোড তো সবাই পড়েন, মানে মুজিব কোড কি শুধু ছেলেরা পড়তে পারবে, মেয়েরা পড়তে পারবে, এটা কি কোনো আইনে? আমি সেটা বলিনি, আমি বলছি যে হঠাৎ করে মুজিব কোড পড়ার যে প্রবণতা। জি জি। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে কোনো অসুবিধা নেই, মুজিব কোড কিন্তু তাজউদ্দিন সাহেব পড়তেন না তেমন একটা, জি, কিন্তু তাজউদ্দিন সাহেব প্রমাণ করেছেন কে বঙ্গবন্ধুর খাঁটি বন্ধু ছিলেন, শরীর ছিলেন। আবার খন্দকার মোস্তাক আহমদও পড়তেন না, খন্দকার মোস্তাক আহমদও প্রমাণ করে দিয়েছেন মুজিব কোড না পড়েও কত ধরনের ষড়যন্ত্র এবং খুনি হওয়া যায়। কাজে এটার সাথে কিছু যায় আসে কোনো সম্পর্ক নেই, রাইট? আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকাল এই প্রবণতাটা হচ্ছে দলীয়করণে নিজেকে সম্পৃক্ত করার একটা উগ্র খায়েশ, এবং এই খায়েশটি কোনোভাবেই দমন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি আইনগুলোর সঠিক প্রয়োগ না করবেন। তাহলে মুদ্রা কথায় আসি, ব্রিটিশ লতে ছিল আপনি যদি বলেন যে আমি চোর, আমি ডাকাত, তাহলে কি করতে হবে? আমাকে প্রমাণ করে দিতে হবে আদালতে যে আমি চোরও না ডাকাতও না। সময় তো পাল্টেছে, যুক্তরাষ্ট্র বা অন্যান্য আধুনিক দেশগুলো আইনকে এমন ভাবে করেছে, আপনি যদি বলেন যে আমি চোর বা ডাকাত, আর আমি যদি বলি যে এটা আমার মানহানি হয়েছে, আপনাকে প্রমাণ করতে হবে যে আমি চোর বা ডাকাত নই, না হলে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে মুস্তাক আহমেদ একজন লেখক হিসাবে আমরা যাকে চিনি, কুমির বান্ধব, কি কারণে তাকে কারাগারে মরতে হলো, এর কি একটা ব্যাখ্যা আমরা এখন পর্যন্ত পেয়েছি? মুস্তাক আহমেদ কত বড় লেখক ছিলেন সেটা কিন্তু বড় কথা না। আমরা যারা দেশের বাইরে থাকি, আপনি যেটা শুরুতে বলছিলেন, আমরা কথা বললে বলছে যে আপনারা দেশের বাইরে থাকেন অতএব এসব কথা বলতে পারেন, আবার দেশের ভেতরে থাকলে বলে যে আপনারা দেশের ভেতরে থাকেন তাই বলতে পারেন না। মহা একটা মুশকিলের ব্যাপার। কিন্তু এই যে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে বলা হচ্ছে, এবং বাংলাদেশ যে তকমাটা পেয়েছে, এই তকমার পেছনে কি প্রবাসীদের রেমিটেন্স কাজ করেনি? সেই শক্তি যদি না থাকতো, বাংলাদেশের অর্থনীতি কি দাঁড়াতে পারতো? আর আমাদের দিকে আঙ্গুল তোলার আগে বাংলাদেশে যারা বড় বড় নেতা বা যারা শীর্ষ পদে আছেন, তাদের সন্তানদের কথা বললেই পরিষ্কার হয়ে যাবে আজকাল দেশ ও বিদেশের মধ্যে পার্থক্য নেই। যাই হোক, আমি মূল প্রসঙ্গে ফিরে আসি। মোস্তাক আহমেদের এই মৃত্যুতে আমার কিছু কথা মনে হয়েছে, যেমন ধরুন রামুর ঘটনার পরে এই আইনটি করার নাকি প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তো রামুর ঘটনায় এ পর্যন্ত কি কি বিচার হয়েছে, কার কার শাস্তি হয়েছে, এবং কিভাবে নিশ্চিত হয়েছে যে এমন ঘটনা আর ঘটবে না? আমরা নিশ্চয়ই জানি যে সেলিম ওসমান নামে এক ভদ্রলোক রাজনীতি করেন, তিনি একটি শিক্ষককে কানে মেরে তার কানের রক্ত বের করে প্রায় বধির করে দিয়েছেন, তার কি বিচার হয়েছে? তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনটি কেবলমাত্র আমার যে শত্রু অথবা আমার যে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে তার ব্যাপারে প্রয়োগ হবে। রাষ্ট্র এবং সমাজের পক্ষে যারা দাঁড়াচ্ছে, যারা নির্যাতিত হচ্ছে রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে, নানা কারণে,
তাদের পক্ষে তো আইন দাঁড়াতে দেখছি না আমরা। এবং আরেকটি বিষয় দেখবেন, যেটি আমি বেদনার সাথে আমরা উপলব্ধি করি বাইরের থেকে, যে কোনো একটি বিষয়ে যখন কোনো বিতর্ক হচ্ছে, যখন নানা ধরনের সংঘাত তৈরি হচ্ছে, আমরা কিন্তু যুক্তিসঙ্গত কোনো উত্তর পাচ্ছি না এই সরকারের কাছ থেকে। যেমন আল জাজিরার কথা আপনি তুললেন, প্রত্যেকটি যুক্তি খণ্ডন করে যদি একটি ভিডিও চিত্র নির্মিত হতো বা সে ধরনের কোনো প্রতিবেদন হাজির করা হতো, তাহলে ইট উইল বি মোর লজিক্যাল দ্যান টকিং। কথা বলে আপনি সেগুলো প্রমাণ করতে পারবেন না। কথা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আমাদের মাথার উপর ছায়া হয়েছিলেন, তখন তার তথ্যমন্ত্রী ছিলেন তাহের উদ্দিন ঠাকুর। কি করেছিলেন তাহের উদ্দিন ঠাকুর? একটি ষড়যন্ত্রেরও কোনো উত্তর সে সময় আওয়ামী লীগ দিতে পারেনি। আজকে কিন্তু একই দৃশ্য দেখছি। আপনি ইগনোর করার নামে, উপেক্ষা করার নামে আপনি পার পাবেন। সাময়িক লিডারশিপের একটা বড় কথাই হচ্ছে, আপনার লিডারশিপ প্রথম দিকে যখন লিডারশিপটা গড়ে ওঠে, তখন তার পরিমাপের বিষয় হচ্ছে সে কিভাবে গ্রো আপ হচ্ছে, হাউ দ্য লিডার ইজ গ্রোয়িং আপ। কিন্তু যখন লিডারশিপটা গ্রো আপ হয়ে যায়, তখন বলাই হচ্ছে যে হাউ ইউ গ্রো আপ দ্য আদার পিপল, ইয়োর কান্ট্রি, ইয়োর নেশন। হ্যাঁ, এখন যদি আজকে সত্যি সেটার দিকে আপনি তাকান, তাহলে আমাদের দেশে এই জনসংখ্যা, যে জনসংখ্যাকে আমরা বলছি যে কোনো কারণে সরকার বিরোধী, তার যে একটা বিশাল পরিমাণ, সেটাকে তো আপনি কনভিন্স করতে পারেননি। আমরা বারবারই বলি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের ভরসা, এবং তিনি না থাকলে যে বিপজ্জনক হবে এটা অত্যন্ত স্বাভাবিক এবং খোলা চোখে দেখা যায়। কিন্তু তারপরে কি? সত্যি বলছি যে তারপরে কি? আপনি কে এই যে আমাদের অগ্রজ মোবাশ্বের সাহেব বঙ্গবন্ধুর কথা বললেন, সেই আমলে আমরা কি দেখেছি? বঙ্গবন্ধু যখন ছায়া হয়ে রইলেন, উজ্জ্বল হয়ে রইলেন, তখন কিন্তু 4 জন মানুষ দাঁড়াতে পারলেন। আপনি যদি মহাভারতের কাহিনী সবাই জানি আমরা, পঞ্চপাণ্ডব কিন্তু 100 লোকের বিরুদ্ধে জয়ী হয়েছিল 5 জন। ইতিহাসের কি আইরনি, এখানেও 5 জন মানুষ ছিল। একজন উজ্জ্বল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ছিলেন সৈয়দ নজরুল, তাজউদ্দিন, কামরুজ্জামান, মনসুর আলী। So if I ask you a question, who is the next? কে? কার কাছে আমরা ভরসা করব? আব্দুল গাফফার চৌধুরী সেদিন নিজেই লিখেছেন যে ভাই ভাই লীগ হচ্ছে। কি ইঙ্গিত করেছেন, কেন ইঙ্গিত করেছেন আমরা সবাই জানি। হ্যাঁ, বর্ষিয়ান এই সাংবাদিক, তিনি, তার পেছনে ছাপও আছে, তিনি আওয়ামী লীগের সাংবাদিক বা আওয়ামী লীগের লেখক। কিন্তু গাফফার ভাই সচেতন মানুষ, তিনি বাধ্য হয়ে হয়তো লিখেছেন যে ভাই ভাই লীগ। ইউটিউবের কল্যাণে, ডিজিটাল বাংলাদেশের কল্যাণে কোনো কিছু এখন গোপন করবার কোনো সুযোগ নেই। সেই কারণে মানুষ জানে নোয়াখালীতে কি হচ্ছে, বরগুনায় কি হচ্ছে, রাজশাহীতে কি হচ্ছে, সবাই জানে। এবং জানার ফলে যেটা হচ্ছে, আমরা যেটা বলি যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, আমরা সেটা চাই না। আমরা চাই সেটা রোধ করা হোক। রোধ করে বাংলাদেশের যে স্থিতিশীল সরকার থাকার প্রয়োজন ছিল, টার্মস টু টার্ম যারা জনগণের প্রতিনিধিত্ব নিয়ে দেশ শাসন করবার কথা ছিল, এবং সেটা যদি করতে পারে দীর্ঘমেয়াদে, তাহলে যে উন্নয়ন হয় সেটা এখন চাক্ষুষ। এবং আপনি খেয়াল করবেন, একটা আশার খবর এটা, যে স্বাধীনতার পরপর আমেরিকা সেই কুলঙ্গার পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বলেছিল তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট। টুডে বাংলাদেশ কেম আউট ফ্রম দেয়ার, ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা। কিন্তু সামাজিক যে নিরাপত্তা, সমাজের যে শৃঙ্খলা, ভোটের যে অধিকার, আমার সাথে প্রায় দেশের মানুষের সাথে কথা হয়, আমার যারা পরিচিত বন্ধু বান্ধব ইত্যাদি, তারা অনেকেই আমাকে বলেছে যে আপনি ভোট দিতে গেলেন না আজকে। বলছে আমি ভোট দিতে গেলেও যা হবে, ভোট দিতে না গেলেও তা হবে। এই এই যে একটা মানুষের মনোজাগতিক যে বিষয়, সেটা কিন্তু পুশ করা হয়েছে। প্রথমে কি হয়েছিল? ভোট নাই ভোট নাই, মানুষ খুব চিৎকার করেছিল। তারপর কি হয়েছিল? মানুষ এটাতে প্রতিবাদ করার চেষ্টা করেছিল। তারপর কি হয়েছে? মানুষ নিষ্ক্রিয় হয়ে গেছে। এখন কি হয়েছে? মানুষ তাদের আশা ছেড়ে দিয়েছে। এরপর যেটা হবে সেটা গান্ধী অনেক আগেই বলেছেন, ইউ রিফিউজ, ইউ রিজেক্ট, দেন ইউ প্রোটেস্ট, এন্ড দেন ইউ কেম আপ উইথ ইউর ফুল ফোর্স। আমরা সেটা চাই না। চাই না বলেই আমরা বলছি যে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের স্থিতিশীলতা এবং বাংলাদেশের সামাজিক প্রগতি যদি উন্নয়নকে তার সঙ্গ দিতে না পারে, এক ডানায় পাখি উঠতে পারে না, ওড়ে না পাখি এক ডানায়। পাখি যদি উঠতে হয় তার দুটো ডানার প্রয়োজন হয়, একটির নাম সমাজ সংহতি, আরেকটির নাম উন্নয়ন। এখন আপনি যদি বলেন যে চাক্ষুষ উন্নয়ন, দৃশ্যমান উন্নয়ন, ইয়েস উই আর সেইং দ্যাট। পৃথিবীর বহু দেশে
যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি। ধরেন উড়াল পোল আছে, এটা আছে, কিন্তু ওগুলো সেই সব দেশে উন্নয়নের সূচক হিসাবে পরিগণিত হয়নি। কি পরিগণিত হয়েছে? মানুষের জীবন, মানুষের জীবনযাত্রা, মানুষের কথা বলার অধিকার। আমি একটা কথা মানে অকপটে বলতে চাই, দেখুন আমাদের পাশের দেশটিকে আমাদের বিরোধিতা এবং সমর্থন দুটোর মাঝামাঝি দাঁড়িয়ে যদি আপনি নিরপেক্ষভাবে দেখেন, কিছু না কিছু ডেমোক্রেসি সেখানে আছে। ভোট হয়, ভোটে রিগিং হয়, কিন্তু ভোট গণনা হয়। সেইখানে যদি একটা মডারেট হিন্দু উগ্রবাদী দল নিজেকে মডারেট করে ক্ষমতায় আসতে পারে, আপনি একবার ভাবুন বাংলাদেশে কি হতে পারে। আমি এটা অনুরোধ করব বিবেচক মহলে, কিন্তু বিবেচক মহল কারা এটাও তো একটা প্রশ্ন। এরশাদের সময় পথনাটক, রাস্তার নাটক, মঞ্চে নাটক, কবিতার গান, কত রকমের প্রতিবাদ। আজকে তো কেউ কথাই বলে না। তো দুই ধরনের কথা শুনি, কেউ বলছে বিকৃত, কেউ বলছে বিকৃত। ওয়ান ইজ পারভার্টেড, ওয়ান ইজ সোল্ড। হুইচ ওয়ান উই বিলংস টু? আমরা কোনটা বিলং করছি? আমরা কি বিকৃত হয়ে গেছি, নাকি আমরা বিকৃত হয়ে গেছি? কোনটা সত্য জানি না, কিন্তু এটা থেকে বেরোতে হবে ফর সারভাইভ। এবং আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের প্রগতিকে যদি রক্ষা করতে হয়, অচলায়তন থেকে বেরোতে হবে। যেখানে বঙ্গবন্ধু কন্যা স্বয়ং আছেন, সেখানে এই অচলায়তন আসলে মানায় না। এবং এটা থেকে কি করে বেরোতে হবে আমার মনে হয় এই জন্যই যারা দেশে বুদ্ধিজীবী, যারা দেশে সংস্কৃতি করেন, যারা দেশে রাজনৈতিক উপদেশক, পরামর্শক, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি হিতৈষী হন, আমি যদি আমার সন্তানের হিতৈষী না হই, আমি কেন তাকে কন্ট্রোল করি? আমি কেন তাকে সদুপদেশ দিই? কেন তাকে বলি এটা করবে, এটা করবে না, বা এটা করলে তোমার মঙ্গল হবে? তো সেই জায়গাটায় দিক নির্দেশনা না দিয়ে আমি যদি সারাক্ষণ আমার সন্তানকে পিঠ চাপড়াতে থাকি, আমি তো আসলে অভিভাবকের দায়িত্ব পালন করলাম না, আমি তো বৈরীর দায়িত্ব পালন করলাম, আমি তো শত্রুর দায়িত্ব পালন করলাম। সংস্কৃতি তো বলাই হয়েছে যে নিজের সন্তানকে অপরের সন্তান হিসাবে ট্রিট করবে, তাহলে সে মানুষ হবে। আর অপরের সন্তানকে নিজের সন্তান হিসাবে ট্রিট করবে, তাহলে তুমি অপর মানুষের প্রতি দয়ালু হবে, দয়াদ্র হবে। আমরা সেই জায়গাটা দেখতে চাই, জি, সত্যি সেই জায়গাটা। আরো শুনবো আপনার কাছ থেকে মিস্টার মুবাশির হোসেন। আমি ওনার এই কথা ধরেই বলি, আমি আপনার এখানে কয়েকবার একটা কথা বলেছি যে দেখেন, যে মানুষ তার নিজের সন্তানকে শাসন করে কারণ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আমার নেত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করেও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার দলের মানুষকে সবার আগে শাসন করতে হবে। যদি দলের মানুষকে আপনি শাসন করতে পারেন, তাদের ব্যাপারে দৃষ্টি দিতে পারেন, যেমন একজন পিতা বা মাতা তার সন্তানকে শাসন করে কারণ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে এই শাসন যদি আমরা করতে পারি, 10 জন বাচ্চার ভিতরে একটা বাচ্চা, সব 10টি বাচ্চা একটি অন্যায় করলো, সেখানে আমি একজন বাচ্চাকে ধরে 2টি গালে চড় মারলাম, কেন মারলাম সেই তথ্যটি যদি আপনি জানতে চান, তখন দেখা যাবে যে আমি তখন হাসতে হাসতে বলছি ওই ছেলেটি তো আমার সন্তান, অর্থাৎ আমি তাকে অসম্ভব ভালোবাসি বলেই আমি তাকে কিন্তু শাস্তি দিয়েছি। কিন্তু আমরা এই সময়ের পরিবর্তনের সাথে সাথে উন্নয়নের পাশাপাশি যে জিনিসটি দেখতে পাচ্ছি, এবং নির্বাচনের পরিবর্তন, সংযোজন, বিয়োজন ইত্যাদি যা যা বলেন, সবকিছুর পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি আমার সন্তান অন্যায় করলে আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমার কাজের বুয়ার ছেলেকে জেলখানায় পাঠিয়ে দেওয়া। আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমি যদি আমার সন্তানকে ভালোবাসি, ভাইয়ের কথাতেই ফিরে যেতে হয়, তাহলে আমাকে তাকে সঠিক পথে পরিচালিত করার জন্য শাসনের প্রয়োজন হলে শাসনও করতে হবে। এবং আমি যদি আমার সন্তানকে শাসন করি, আমার চারপাশে যারা আছে তারা বুঝবে যে মানুষটি বা যে প্রতিষ্ঠানটি তার নিজের মানুষকে শাসন করতে পারে, তার কাছে কিন্তু আমাদের ছাড় নাই। এই অবস্থাটি আমাকে তৈরি করতে হবে। আপনার এখানে ইলেকশন নিয়ে একটি কথা আমি বারবার বলেছিলাম যে ইলেকশন একটি জিনিস, যেহেতু ইলেকশনের সময় আমরা অনেক কিছু পর্যালোচনা করেছি, যে ইভিএম মেশিনের মাধ্যমে যে ইলেকশন হলো, সেখানে দেখা গেল যে আপনার ভোটার আওয়ামী লীগ যে ভোট কাস্ট হয়েছে, সেই ভোট কাস্টটা আপনার 40-45% মধ্যে থেকে গেছে, কিন্তু এটা রিভার্স হওয়ার কথা। হাইয়েস্ট ভোট আপনার আমরা দেখতে পাচ্ছি যে যেখানে
ইভিএম হয় নাই সেখানে হয়েছে, কিন্তু হওয়ার কথা তো ছিল ইভিএম এ হাইয়েস্ট ভোট, কারণ ইয়ং জেনারেশন এবার ভোটার, তারা এখানে যাওয়ার কথা। ঘটনাটি যদি আমরা ব্যাখ্যা করি এবং আমরা পর্যালোচনা করা, মজার জিনিস দেখেছি যে ইভিএম মেশিনে একটি আঙ্গুলকে দিয়ে 4 বার তো টিপ দেওয়ানো যায় না। তাহলে আমি 100 লোক নিয়ে গেছি, 100টাই ভোট হবে। আমি যদি ওখানে মানুষ না ঢুকতে দেয় তাহলে ওইখানে ভোটারের সংখ্যা কম হবে, এবং হয়েছে তাই। আবার যেখানে ইভিএম নাই সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে 100%-এরও উপরে ভোট হয়ে গেছে, কারণ একই ব্যক্তি ভোটের পর ভোট দিয়ে যাচ্ছে। তাহলে এইটির ব্যাপারে আমি ইলেকশন কমিশনকে, আপনাদের টেলিভিশন কোন ইলেকশন কমিশন? ইলেকশন কমিশনে তো এখন আমরা দেখছি তারা নিজেরাই নানান বক্তব্য, নানান নাটক। এটা আমি আসছি ওই জায়গায়। ওই 40 পাগলের ভিতরে আমিও একজন, যে ইলেকশন কমিশনকে বাতিল করার জন্য রাষ্ট্রপতির কাছে আমি আবেদন করেছি। তো এই যে এইখানে একটা জিনিস আপনাদেরকে জানতে হবে যে ইয়ং জেনারেশন লেটেস্ট টেকনোলজি ব্যবহার করার জন্য আগ্রহান্বিত হওয়ার কথা। আমার হিসাবে 100% ভোট কাস্ট হওয়ার কথা ইভিএম এ, আর সাধারণ যেখানে ভোট কাস্ট হয়েছে সেখানে 40, 50, 60% হতে পারে, কিন্তু তার বিপরীতটা হয়েছে। এটি তো যে কোনো সাধারণ মানুষের তদন্ত হওয়া উচিত। কেন এই ঘটনা ঘটলো, কি কি কারণে এই ঘটনা ঘটলো, কিন্তু আমরা বলার পরে, লেখার পরে, বক্তব্য দেওয়ার পরেও কিন্তু আমরা এই ঘটনাটির তদন্ত করাতে পারি নাই। এবং একই সাথে আমি উল্লেখ করেছিলাম, বিবিসি দেখাচ্ছে ভোরবেলা ভোটের বাক্স ভর্তি অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে ভোট কেন্দ্রে, এবং এটি তারা ভিডিও করে প্রকাশ করার পরে শুধুমাত্র ওই কেন্দ্রটির ভোট বাতিল করে নতুন করা হয়েছে, এবং তারা আবার ভিডিও করে ওটিও শুনিয়েছে যে আপনাদের কারণে আমাদেরকে এই কেন্দ্রের ভোট আবার নিতে হচ্ছে, মানে ভোটের সাথে যারা জড়িত তাদের। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভোট নিয়ে যেসব অন্যায়, অবিচার ইত্যাদি হয়েছে, আমি এই ইলেকশন কমিশনের কাছে জিজ্ঞেস করব, কাদেরকে আপনারা পানিশমেন্ট দিয়েছেন, কাদেরকে দিয়েছেন, কার কারণে হয়েছে, তাদের কি ঘটনা ঘটেছে, পানিশমেন্ট কোথায় হবে? মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জাল করে সেক্রেটারি সাহেবরা 1 বছর 2 বছর বসে থাকলেন। আমার প্রশ্ন আবার এখানে আসবে আইনের দৃষ্টিতে, এই এক বছর যদি উনি বেআইনি ভাবে এখানে এক্সটেনশনে থাকেন, উনি যে বেতন নিয়েছে সেই বেতনটি কি ফিরিয়ে আনা হয়েছে? না। ওই সময় উনি যেসব ডকুমেন্ট সই করে অর্ডার দিয়েছে সেগুলিকে কি বাতিল ঘোষণা করা হয়েছে? না। এরপরে আসেন, আমি আপনার এখানে এই কথাও বলেছি, আমি যদি মনে করি আমি আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জিডি করব, আমাকে কেন জিডি করতে দেওয়া হবে না? আমি যদি অন্যায় জিডি করে থাকি আমাকে 10 বছর জেল দেন, কিন্তু আমার এই অধিকার আপনি বঞ্চিত করার কি? আমাকে জিডি করতে দেওয়া হবে না। আমরা গত কয়েক বছর থেকে বলছি যে জিডি করার জন্য অনলাইনে জিডি করার ব্যবস্থা করে দেওয়া উচিত, যাতে আমাকে থানায় যেতে না হয়। এখন আসেন, কোন পুলিশ যদি অন্যায় কাজ করে তাকে কি করা হয়? ক্লোজ করা হয়। আমি বহুবার জিজ্ঞেস করেছি, ক্লোজ করাটা কি পানিশমেন্ট, না তাকে ছুটি দেওয়া হয়? কারণ ক্লোজ কালীন উনি বাড়িতে থাকেন, খান দান ঘুমান, তাহলে পানিশমেন্টটা কি হলো? অনেক অঙ্ক কষে বের করেছি, ওনার পানিশমেন্টটা হলো এটাই, ওই পিরিয়ডে উনি ঘুষের অংশটা পান না। তাহলে এইভাবে তো একটি রাষ্ট্র চলতে পারে না। এগুলি এই প্রতিষ্ঠানগুলির যাদের দায়িত্ব, তারা ভাবেন যে কেউ বোধহয় কিছু করতে পারছেন। এই যে আসেন, কিশোরের জামিন হলো, কেন হলো? আপনি যদি এর পিছনে ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই যে আন্দোলন হয়েছে সেই কারণে কিশোরের জামিন হয়েছে, কিন্তু মুস্তাক 6 বার জামিনের জন্য আবেদন করেছে, সেটি রিফিউজ করা হয়েছে। তাহলে ওই বিচারে তো বিচার হওয়া উচিত। কেন উনি জামিন পেলেন না? কেন মুস্তাক জামিন পেলেন না 6 বার আবেদন করার পরেও? কিশোর কেন জামিন পেলেন সেটারও তো তদন্ত হওয়া উচিত। আপনি যদি সুষ্ঠু সুন্দরভাবে একটি রাষ্ট্রকে চালাতে চান, যেখানে বাংলাদেশ উন্নয়নের সিঁড়িতে উপরে উঠছে, উন্নয়ন তো শুধু আর্থিক উন্নয়ন, খাওয়া দাওয়ার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়নের পাশাপাশি মানুষ হিসাবে বাংলাদেশের মানুষ কি রোবট যে 50,000 টাকায় রোবট আমি কিনে নিলাম, আমি যা বলবো তাই করবে? বাংলাদেশের মানুষ নিজের জ্ঞান বুদ্ধিতে আছে, এবং সেটি ভাইয়ের কথাতে আমি বলি যে বটমলেস বাস্কেট যখন 7 কোটি লোক ছিল আর জনগণ ছিল 7 কোটি, আর জমি ছিল অঢেল, কারণ কোনো দালান কোঠা ওঠে নাই, সেই সময় বাংলাদেশ ছিল বটমলেস বাস্কেট। কিন্তু বাংলাদেশের কৃষক, যাদেরকে আমরা গালি দিয়ে চাষা বলি, সেই মানুষগুলি
এই 50 বছরে কত বড় রিভলিউশন করেছে। আমি তো প্রায়ই এই কথা বলি যে 9 মাসের মুক্তিযুদ্ধের চেয়েও বড় বিপ্লব তারা ঘটিয়েছে। এই সাধারণ মানুষ, একেবারে সাধারণ গ্রামের কৃষক, তলাহীন ঝুড়ি, আপনার 7 কোটি লোক হয়েছে 16 কোটি লোক, জনগণ হয়েছে দ্বিগুণ, জমি হয়েছে অর্ধেক, তারপরে তারা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। এই যে মানুষগুলির মেধা, এই যে মানুষদের চেতনা, এই যে মানুষদের জনগণকে নিয়ে দাঁড়ানোর প্রচেষ্টা, এই জিনিসগুলিকে কিন্তু আপনাকে স্বীকার করে নিতে হবে, এদের মূল্যায়ন করতে হবে। আমরা যদি এই জায়গাগুলিকে বাদ দিয়ে মুষ্টিমেয় কিছু লোককে আমরা উপরে তোলার চেষ্টা করি, তাদের জন্য বিচার আলাদা, এবং এই কথা তো আপনার এখানেও বলেছি, আবারও আজকে বলি যে আমাদের প্রধান বিচারপতির বাড়ির সামনে দিয়ে উল্টা দিকে এমপি সাহেবরা গাড়ি নিয়ে যান ফ্ল্যাগ লাগিয়ে, মন্ত্রী গাড়ি নিয়ে যান, আর অসহায় প্রধান বিচারপতি ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে দেখেন, কিন্তু উনি নেমে এসে এদের একজনকে স্বপ্রণোদিত হয়ে 1 ঘন্টার জন্য তো জেল দেন না। তাহলে রহিম করিম যদুমধুকে এই বিচারকরাই রাস্তাঘাটে স্বপ্রণোদিত হয়ে বিচার করেন। আর আমি তার ওয়ান অফ দ্য বড় ভিকটিম। আমি কেস করেছি, বঙ্গবন্ধুর পরিবারের নাম দিয়ে একটি জনগণের মাঠ দখল করে রাখা হয়েছে, সেই কেসে আমি জিতেছি, কিন্তু মাঠ জনগণের কাছে আমি উন্মুক্ত করতে পারি নাই, কন্টেম্প্ট অফ কোর্ট করেছি। আপনারা শুনলে আশ্চর্য হবেন, 3টি বিচারালয়ে বিব্রত বোধ করেছে, শুধুমাত্র একটি কোর্ট বলেছে, লিখিতভাবে বলেছে আমরা বিব্রত বোধ করছি, আর 2টি কোর্ট বলেছে এই কেস আমাদের কোর্টে নিয়ে আসা যাবে না। তাহলে বিচারকরা যদি বিব্রত বোধ করে, তাহলে ওনাদের দরজায় পরিষ্কারভাবে লিখতে হবে আমরা এই ক্ষেত্রে বিব্রত বোধ করি, আমরা তাহলে কার কাছে বিচারের জন্য যাব? এই জিনিসগুলির উত্তর তো আমাকে দিতে হবে। দেশ স্বাধীন করেছে আমরা, বাংলাদেশের জনগণের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, কলমের খোঁচায় বাংলাদেশ স্বাধীন হয় নাই, এই কথাটি মনে রাখতে হবে। আর যদি বলেন তোমরা হায়ার করা সোলজার ছিলা, দেশ স্বাধীন করেছো, এখন তোমরা বিদায় হও, আমরা এখন শাসন করব, যে কাজটি জিয়া সাহেব করেছেন, যে কাজটি এরশাদ সাহেব করেছেন, কিন্তু গণতান্ত্রিক সরকার বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এই কাজটি করতে পারে না। এবং আওয়ামী লীগে যদি আপনারা খোঁজ নেন, যারা ডেডিকেটেড আওয়ামী লীগার, তারা কিন্তু আস্তে 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 কোণঠাসা হয়ে চলে গেছে। সেখানে চলে এসছে অর্থ এবং মাসেল পাওয়ার যাদের বেশি, তারা রাজনৈতিকভাবে এখানে পুনর্বাসিত হয়েছে। এবং ওই যে ভাই শুরু করলেন মুজিব কোর্ট, দেখেন আমার কাছে অদ্ভুত লাগে, আমি তথ্য আপনার এখানেও দিয়েছি, যে জায়গা দখল করার জন্য এক সময় হতো যে মসজিদ বানানো, এক সময় হতো বলে মুক্তিযোদ্ধা কমন কাউন্সিল, এখন বঙ্গবন্ধুর নাম দিয়ে যে কোনো জিনিস দখল করা যায়। এমনকি নদীর পাড় দখল করে লেখা হয়েছে বঙ্গবন্ধু মসজিদ। আপনি তাহলে এগুলির বিচার যদি না হয়, আর এই আমাদের মুখ বন্ধ করার সহজ রাস্তা হচ্ছে না, এই কথাটি আমাকে বলতে হবে, সহজ রাস্তাটি হচ্ছে তদন্ত করা হচ্ছে। আমি আপনার এখানে এবং পত্র পত্রিকায় লিখিতভাবে বলেছি যে আমি জানতে চাই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে তদন্তগুলি হয়েছে তার উপরে একটি তদন্ত করা হোক, সেই তদন্ত রিপোর্টগুলি কিভাবে কার্যকর করা হয়েছে, কি হয় নাই, কেন হয় নাই, সেই তথ্য আমরা জানতে চাই, আমাদের এ জানার অধিকার রয়েছে। ধন্যবাদ মিস্টার অজয় দাশগুপ্ত। আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন উনি যেগুলো বলছে এগুলো তো সবই ক্ষোভের কথা, এবং উনি আমার অগ্রজ, ওনাকে আমি সম্মান করেই বলছি যে সমাধান তো হবে না। সমাধান হওয়ার জন্য আপনাকে তো একটা সংসদীয় গণতন্ত্রের দেশ বলছি আমরা, তো সংসদীয় গণতন্ত্র মানে সংসদে অন্য একটা দল থাকবে। এটা তো যারা শাসন করছে তারাও জানে যে আসলে এই ধরনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কথা না। তাহলে বাকি যে মানুষগুলো রাজনীতি করছেন, তাদের যে আদর্শ আছে, একমাত্র যদি তারা স্বদেশ বিরোধিতা না করে, তাহলে তাদের কথা শুনতে আপত্তিটা কোথায়? এবং বারবার কিন্তু আমরা ফিরে যাচ্ছি কোথায় জানেন, যে বিষয়গুলো আসলে নানাভাবে মীমাংসিত হয়ে গেছে। যেমন ধরুন, চাইলেই কি কোনো স্বাধীনতা বিরোধী এই কথা বুক ফুলিয়ে বলতে পারবে যে আমি স্বাধীনতা বিরোধী? সেই দিন তো শেষ হয়ে গেছে। কিন্তু এখনো আমরা চেতনা এবং আদর্শ বিরোধী বলে ওই বিষয়টাকে বাঁচিয়ে রেখেছি। আরেকটা জিনিস বাঁচিয়ে রেখেছি, ধরেন এখন এসেছে জিয়া রহমান, তো দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতার বাইরে, বিএনপির প্রতি আমার কোনো আদর্শিক কোনো সমর্থন কোনো কালে ছিল না। আমি যেটা দেখতে পাচ্ছি, ধরেন
যে নেই তারা, মানে খাতা কলমে কাগজে কোথাও নেই, কিন্তু অদৃশ্যে আছে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার না? এবং আপনি খেয়াল করেন অদৃশ্যের শক্তি তো অনেক বেশি। অদৃশ্যে আছে বলে সেই শক্তিকে কিন্তু রিকগনাইজ করা হচ্ছে। আর যদি অদৃশ্যে নাই থাকে তাহলে বারবার তাদের কথা বলা হচ্ছে কেন? আপনি খেয়াল করবেন এরশাদের কথা কিন্তু বলা হচ্ছে না। এরশাদ কিন্তু কম ক্ষতি এক্স্যাক্টলি। করেন বাংলাদেশের। হুম। এরশাদ আরো প্রভূত ক্ষতি করেছেন, ব্যক্তি চরিত্রে ক্ষতি করেছেন, সামাজিক দুর্নীতিতে ক্ষতি করেছেন, প্রশাসনিক ক্ষতি করেছেন, কারণ তার শাসনকালও তো দীর্ঘ ছিল। হ্যাঁ, কিন্তু ঘুরে ফিরে ওই জায়গাটায় যেতে হচ্ছে। তার মানে ওখানে একটা ভয় আছে, যারা বলছে তারা ওখানে একটা ভয় পাচ্ছে। এই ভয়টা কি আমরা সকলেই জানি, এবং এই ভয়টা থেকে বেরোবার রাস্তা তৈরি করবার জন্য আপনাকে সংসদীয় গণতন্ত্রের বাইরে কোনো পথ নেই। কারণ আপনি যদি বলছেন যে আমি জনগণের শাসন করছি, তাহলে পার্লামেন্টেও আসুক সবাই, এসে তাদের কথা বলুক, তারা কি বলতে চাচ্ছে, তবে না আপনি যেগুলো বললেন এগুলো সমাধান হবে। কারণ আমি আপনি বললে টক শোতে হবে, কিছু মানুষ হয়তো মাথা নাড়বে যে হ্যাঁ ঠিক বলেছে, কিছু মানুষ বলবে দূর এদের কথার কোনো মূল্য নেই, তারপর ঘুমিয়ে পড়বে। কিন্তু আপনি যদি এই কথাগুলো জায়গা মতো বলেন, হ্যাঁ, আইনের যে 5টি উৎস তার একটি প্রধান উৎস হচ্ছে সংসদ, তা আপনি যদি সে সংসদেই বলতে না পারেন, বা আপনি যদি জনগণের প্রতিনিধি হতেই না পারেন, আজকে তো জনগণের প্রতিনিধি যারা হয়েছে, সত্যি বলছি যে লজ্জা লাগে। লজ্জা এই কারণে, যে কোনো মানুষ জিতে আসার অধিকার আছে, সে যদি বাংলাদেশের নাগরিক হয় এবং তার যদি ভোটে দাঁড়াবার অধিকার থাকে এবং তার যদি সে ক্ষমতা থাকে। কিন্তু আপনি যখন জোর করে নিয়ে আসবেন, তখন নির্ঘাত আগাছা আসবে, নির্ঘাত জঞ্জাল আসবে। তা আমি যেটা টোটালি যেটা বলতে চাচ্ছি সমন্বিতভাবে, যে এটা কিন্তু রাষ্ট্রীয় সমস্যা। এটা কোনো আওয়ামী লীগেরও সমস্যা না, এটা কোনো অন্য রাষ্ট্রীয় রাজনৈতিক দলেরও সমস্যা না। যতদিন আওয়ামী লীগ এই দেশ শাসন করছে তাদের নামে, ততদিন এটা এই রাষ্ট্রের সমস্যা হয়ে গেছে। এবং এই রাষ্ট্রীয় সমস্যা থেকে বেরোতে হলে, আপনি যে নির্বাচন কমিশনের কথা বললেন, দুইজন মানুষ ভিন্ন ভিন্ন কথা বলছে সেখানে। মাহবুব তালুকদার একজন লেখক, মাহবুব তালুকদার একজন পরিচিত ব্যক্তিত্ব। তিনি যদি মিথ্যা বলে থাকেন, সেই মিথ্যাকে খণ্ডন করা হয়েছে বলেন তো? একটা যুক্তি আপনি বলেন যে খণ্ডন করা হয়েছে? এবং মানুষ তো তার কথাগুলো শুনেছে, জেনেছে, মানুষের মনে প্রশ্ন জেগেছে, প্রশ্নগুলো কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। আমি তো সবসময় একটা কথা বলি যে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্ব এবং প্রাজ্ঞতার কাছাকাছি কেউ নেই, এবং নেই বলেই আজকে এই শূন্যতাটা আরো বড় হয়ে করে তুলছে তার দলের মানুষেরা। আপনি খেয়াল করেন যে আমি ওই কথাটা বলছি যে অন্তর্গত যে শৃঙ্খলা দলের, সেটি রক্ষা করতে হলে দলীয় যে কার্যক্রম, দলের যে শক্তি, সেগুলো কোথায়? সেগুলো কোথায়? আপনি বলেন যে যে সময় নির্বাচন হচ্ছে, নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কি কোনো রাজনৈতিক দলের প্রয়োজন পড়ছে এখন? সবাই জানে। এবং আমরা কি ভেবেছিলাম? আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, এই সমস্ত এই যে খাম্বা টাম্বা নানা কেলেঙ্কারি, রাষ্ট্রে একটা গন্ডগোল, তারপরে দেখা যাচ্ছে গ্রেনেড হামলা হচ্ছে, এই হচ্ছে, আমরা ভেবেছিলাম স্টপ ইট অ্যান্ড কামস টু দ্য ডেমোক্রেসি। এবং আমরা ভেবেছি এবার কি হবে, মানুষ নির্বিঘ্নে এয়ারপোর্টে গিয়ে নামতে পারবে। এবার কি হবে, মানুষ রাস্তায় নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। এই যে আমরা, আমাকে বলা হয়েছে সংবাদকর্মী, আপনাকে বলা হচ্ছে বুদ্ধিজীবী, বা জিল্লুরও একজন সাংবাদিক, আমরা সকলেই এই মিডিয়ার সাথে আছি। তাহলে আমি যদি জিজ্ঞেস করি সাগররুনির হত্যাকাণ্ডের কি হলো? কতবার পেছানো হয়েছে আপনি খেয়াল করেন। একজন সাংবাদিক দম্পতি, কিন্তু একটি সাংবাদিক দম্পতির ক্ষেত্রে যদি এই অবস্থা হয় এবং প্রশাসন বা সরকার যদি নীরব থাকে এটার উত্তর দেবার ব্যাপারে, একজন সাধারণ মানুষের বেলায় কি হতে পারে? আপনি বলেন যে, আমি এই কথাটা আগেও একবার তৃতীয় মাত্রায় বলেছি যে আমাদের পাশের বাংলায় যারা শাসন করেছিল বামপন্থী হিসেবে, দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতায় ছিল, দীর্ঘ সময়। এবং এমন একটা সময় আমি দেখেছি কলকাতায় যে তাদের কোনো বিকল্প হতে পারে, কেউ ভাবেনি। কেউ ভাবেনি যে তাদের কোনো বিকল্প দাঁড়াতে পারে। তারা ভেবেছিল জ্যোতি বসু চির অমর, জ্যোতি বসুর পরে তাদের কমিউনিস্ট পার্টি শাসন করতে থাকবে। কিন্তু বাস্তবতা কি বলছে? কংগ্রেসের সাথে আঁতাত করতে হয়েছে এবার, তারপরও ভরাডুবি হবার সম্ভাবনা নিশ্চিত। কোনো, উই হ্যাভ টু রিমেম্বার লাস্কির কথাটা, এভরি পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস, করাপ্টস অ্যাবসলিউটলি। অ্যাবসলিউট। আমাদের এটা মনে রাখতে হবে।
প্রত্যেক ক্ষমতায় মানুষকে কোনো না কোনোভাবে কক্ষচ্যুত করে। সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সদিচ্ছায় চেষ্টা করছেন এবং তার কাছে না যাওয়া পর্যন্ত কোনো বিষয়ে সুরাহা হয় না, এটাও খেয়াল করবেন। এখন সাধারণ মানুষের কি ক্ষমতা আছে তার কাছে যাবে? একজন খুব নগণ্য মানুষ, আমরাও কি যেতে পারবো আসলে চাইলেই? এই যে যাওয়া না যাওয়ার যে ব্যারিকেড, এইটা ভাঙার জন্যই তো রাষ্ট্র কতগুলো স্তর তৈরি করে। কেন যেতে হবে? যে স্তরে আমি কথা বলবো সে স্তরেই সমস্যার সমাধান হয়ে যাবে, হবে না। কিছু বাংলাদেশে আপনার এই মুহূর্তে যদি আমরা সৎ হই, বুকে হাত দিয়ে কথা বলি, আমরা যেটা করছি সেটি হচ্ছে আমরা হ্যাঁ 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 বলছি। ওই যে আপনি বললেন রোবটের চেয়েও খারাপ হয়েছে, কারণ রোবটেও হয়তো দুটো অপশন থাকতে পারে, হ্যাঁ এবং না। এখানে একটি অপশন রাখা হয়েছে, হ্যাঁ। এবং এই হ্যাঁ বলতে বলতে এই হ্যাঁ যে ভয়ঙ্কর নাও হতে পারে, এটাই হচ্ছে ভয়ের ব্যাপার। এবং আপনি খেয়াল করেন আল জাজিরা এমন জায়গায় হাত দিয়েছে, আমি জানি এই প্রতিবেদনটি অগোছালো, এই প্রতিবেদনটিতে অসঙ্গতি আছে, এই প্রতিবেদনটিতে মিথ্যাও আছে, সবই সত্য, কিন্তু কোন জায়গায় তারা হাত দিয়েছে? তারা ভয় পেয়েছে? তারা কিন্তু ভয় পায়নি, কারণ তারা একটি আন্তর্জাতিক মিডিয়া। সো টু প্রোটেক্ট ইট এবং টু প্রোটেস্ট ইট, যে পথটা অবলম্বন করা দরকার, আমি এখন পর্যন্ত সেরকম কোনো পথ কিন্তু আমরা দেখিনি। এবং না দেখার ফলে কি হবে? সন্দেহ ঘনীভূত হবে। হ্যাঁ, এবং আমরা কিন্তু আমি 1975 সাল দেখা মানুষ, আমি তখন 16 বছরের বালক, আমি দেখেছি কি হয়েছে তরুণ। এবং সেই সময় আমরা ইনফ্যাক্ট খুঁজে পাইনি যে কারা আমাদের উদ্ধার করবে, উত্তরণ কোথায়, কিভাবে আমরা উত্তরণের পথে যাব। আমরা ভেবেছি বোধহয় এখানেই শেষ এবং সারা জীবন বিরোধী দলেই থাকবে। এই জায়গাটা থেকে বেরিয়ে এসে ওই যে বলে না যে যখন বেরিয়ে চলে আসে তখন ধরাকে অনেকেই সরা জ্ঞান করে। কিন্তু আমি আবারও বলছি, যে দলটি এত বছর ধরে বাংলাদেশে একটি মহিরুহর মতো দাঁড়িয়ে আছে, কেন তার ভয়? তাকে কে নিশ্চিহ্ন করবে? তার তো উচিত, যখন বটবৃক্ষ হয়, মানুষ যখন বটবৃক্ষ হয়, একটি আদর্শ যখন বটবৃক্ষ হয়, একটি রাজনৈতিক দল যখন বটবৃক্ষ হয়, তখন সে ছায়া দেওয়ার সময় চিন্তা করবে যে এ বিএনপির লোক, এ জাতীয় পার্টির লোক, একমাত্র যারা তার গাছ থেকে কাটতে আসবে তারা ছাড়া আর সবাইকে সে আশ্রয় দেবে। এটাই তো নিয়ম, একটি বড় রাজনৈতিক দলে এটাই নিয়ম। আমি আসছি আপনার কাছে আবার। মিস্টার মোবাশ্বের হোসেন, একেবারে কনক্লুড করবার জন্য যে 2 মিনিট সময় শেষ করতে হবে আমাকে। ধন্যবাদ। হ্যাঁ, আমি সরাসরি যেটা মনে করি যে বাংলাদেশ সরকারের প্রধান কাজ, এবং বহু তথ্য আমি প্রধানমন্ত্রীকেও উল্লেখ করে কয়েকবার বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে মানুষগুলি আমাদেরকে মিথ্যা কথা বলে প্রকাশ্যে, সেই মানুষগুলি কিন্তু আপনাকেও মিথ্যা তথ্য দিয়ে অন্ধকারে রাখছে। এদের ব্যাপারে আপনি সজাগ হন, কারণ প্রত্যেকটি কাজের শেষ সিদ্ধান্ত নিতে হয় প্রধানমন্ত্রীকে। এবং এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর মতন যে কথাটি বলতে হয়েছে, এই কথাটিও আপনাকে বলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন আমার চারপাশে চাটার দল। এই চাটার দল কিন্তু চারটে চারটে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে। আর তারই পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছুদিন আগে পরিষ্কার পাবলিকলি বললেন যে আমাকে ছাড়া আমার দলের সবাইকে কেনা যায়। আমি একটি প্রশ্ন বারবার করেছি যে এই আমার দলের ভিতরে কি একটি মানুষও সোচ্চার হয়ে বলতে পারে নাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কিন্তু কেনা সম্ভব না, আপনি চেষ্টা করে দেখতে পারেন। অর্থাৎ এই প্রতিবাদটিও হয় না। আর প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন কোথা থেকে? তার নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্টদের মধ্যেই এই মানুষগুলি রয়েছে, অর্থাৎ তার চারপাশে যারা ঘিরে তাকে রেখেছে তাদের কথাই কিন্তু এই কথাতে এসছে। যেরকম বঙ্গবন্ধু বলেছিলেন আমার চারপাশে চাটার দল, অর্থাৎ কাছের মানুষগুলির ভিতরেই একটা বিরাট অংশ প্রধানমন্ত্রী চিন্তা করেছেন, বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন যে তাকে ছাড়া বাকি সবাইকে কেনা যায়। এই মানুষগুলিকে নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। এখন ভাই যে কথাটা বললেন অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ শাসন ব্যবস্থায় যারা আছে তাদেরকে আমাদের সঠিক রাস্তায় আনার জন্য পার্লামেন্ট, সুষ্ঠু পার্লামেন্টের বিকল্প নাই। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। আর অন্যায়কারীদেরকে এখন থেকে শাস্তি দেওয়া হবে, এটি বন্ধ করে দিয়ে এখন থেকে ছেড়ে দেন,
আগের গুলি যারা অন্যায় করেছে তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া শুরু করে, অর্থাৎ এক্সাম্পল সেট জি, না করতে পারলে ধন্যবাদ। পরবর্তীতে ভালো মানুষ আমরা পাবো না। মিস্টার অজয় দাশগুপ্ত। আমি একটা ছোট্ট গল্প বলতে চাচ্ছি যদি 2 মিনিট সময় থাকে। সেটা হচ্ছে ক্রুশ্চেভ যখন রাশিয়ার প্রধানমন্ত্রী, তো ক্রুশ্চেভ একটা মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিল যে আমরা স্টালিনের সময় ভয়ে কথা বলতে পারতাম না। কেউ একজন পেছন থেকে বলেছে যে কেন পারতেন না, আপনারা সাহসী লোক। ক্রুশ্চেভ থেমে গেলেন, থেমে গিয়ে বললেন যে আমি কি একটু দেখতে পারবো কে এই কথাটা বলেছে, একটু জানতে চাই। কেউ দাঁড়ায় না। তখন তিনি নির্ভয় দিলেন, বললেন আমি নিজে বলছি, আমি রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, যে কিচ্ছু হবে না, আপনি দাঁড়ান, আপনার মতো সাহসী লোকের দরকার আছে। দাঁড়ায় না। তখন তিনি আবার অনুরোধ করলেন, আমি অনুরোধ করে বলছি এবং নিশ্চয়তা দিচ্ছি, সবাই সাক্ষী, কিচ্ছু হবে না, আপনি একটু দাঁড়ান। দাঁড়ায় না। তখন ক্রুশ্চেভ হেসে দিয়ে বললেন, ঠিক একই কারণে আমিও স্টালিনের বিরুদ্ধে দাঁড়াইনি। আসলেই তাই, এখন আসলেই তাই। এখন প্রশ্ন হচ্ছে কে দাঁড়াবে কে দাঁড়াবে না এটার উপর দেশ নির্ভর করবে না, সময় নির্ভর করবে না। সময় সময় তার কক্ষপথে চলবে। আমি আবারও বলছি যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা বিশ্বাস করি এটা থেকে বেরোবার একটা সমন্বিত উদ্যোগ এখনই নেওয়া উচিত, এখনই নেওয়া উচিত। এবং এখনই যদি সেটা না নেওয়া হয় তাহলে একটা সময় ধরেন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটা যেমন বোঝা মুশকিল হবে। আরেকটা বিষয় হচ্ছে ভিতরে যদি ঘুণ পোকা থাকে সেটা কিন্তু কুড়ে 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 তখনই খেয়ে ফেলে, এবং যখন খেয়ে ফেলবে আপনি যখন বুঝবেন তখন আর ফেরার সময় থাকে না। কিছুই করার থাকবে না। হ্যাঁ, এবং আমরা শেষ কথাটা যেটা আমি বলতে চাইবো যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত সবকিছু হয়েছে, কিন্তু অভাব হয়েছে, দারিদ্র হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, সেইখান থেকে উঠে দাঁড়ানো হয়েছে, উঠে দাঁড়ানোর পর ঘুরে দাঁড়ানো হয়েছে, ঘুরে দাঁড়ানোর পরে আপনার অগ্রযাত্রাও হচ্ছে এবং হয়েছে। একটা জিনিস হয়নি, সেটি হচ্ছে সহিষ্ণুতা, ক্ষমা, সহনশীলতা, যেটি যে কোনো আধুনিক রাষ্ট্রের লক্ষণ। গান্ধী বলেছিলেন, if you take one eye against another eye, the world will be blind. একটি চোখের বিরুদ্ধে যদি আপনি আরেকটি চোখ নিচে আরেকটা নিতে, চোখ। পৃথিবী অন্ধ হয়ে যাবে। আমরা এই অন্ধত্ব থেকে বেরিয়ে আসতে চাই। বেরিয়ে এসে আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আর প্রশ্ন রাখতে চাই যে বাঙালির প্রতি বিশ্বাস রাখা কি পাপ নাকি পুণ্য। আশা করি এর উত্তর আমরা পাবো। অনেক অনেক ধন্যবাদ মিস্টার অজয় দাশগুপ্ত এবং স্থপতি মোবাশ্বের হোসেন আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্যে। দর্শক কথা বলছিলেন আমার দুজন অতিথি, তাদের কথা আপনারা পুরো 1 ঘন্টা জুড়ে শুনলেন এবং এই দুজন নিজেরাই বলছিলেন তারা প্রধানমন্ত্রীর উপরে পূর্ণ আস্থাবান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তারা পূর্ণ আস্থাশীল, তাকে পুরোপুরি বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন এবং তিনিই যে একমাত্র অবলম্বন বা তিনিই যে একমাত্র অপশন এখন পর্যন্ত, সে বিষয়েও তারা একেবারে নিঃসন্দিগ্ন। এবং তবে বিকল্প যে কিছু নেই সেটি তাদেরকে আবার উদ্বিগ্নও করছে। এবং দুজনের আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেক করি তাতেও দেখব যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রতি নানা সময় নানা কারণে অত্যন্ত সহনশীল, এবং স্থপতি মোবাশ্বের হোসেন তো বেশ জোরের সঙ্গেই বলছিলেন যে তিনি আওয়ামী লীগ করেন, বরাবরই সবসময় তিনি বলেন তিনি আওয়ামী লীগেরই একজন এবং ভেতরকার একজন। এবং অজয় দাশগুপ্ত যে কথা বললেন আমি সেটি দিয়ে তাদের কথাগুলো এক জায়গায় আনতে চাই যে সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। অনেকের কাছেই মনে হতে পারে যে সামনে আমি এটা করব ওটা করব, আমাকে কেউ আমার এই আছে ওই আছে, কিন্তু আসলে সময় তার চাহিদাটা নিজেই পূরণ করে নেয়। সময় তার নিজ কক্ষপথে ঘুরতে থাকে এবং ওই যে বুঝতে সমস্যা, সেটি ক্ষমতায় থাকেন আর ক্ষমতার বাইরে থাকেন, ওই ভেতরে যদি ঘুণ পোকা থাকে, যেটি মিস্টার অজয় দাশগুপ্ত বলছিলেন, সেটি এমনভাবে খেয়ে ফেলে যে বাইরের আবরণটা তো থাকে, বোঝা যায় যে সবটা ঠিক আছে, কিন্তু একটা সময় কিন্তু সেই আবরণটা ভেতর থেকে ক্ষয় হতে হতে ভেঙে পড়ে। দুজনে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং কথাগুলো এরকম যে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি, স্মরণ করিয়ে দিয়েছেন যে এই দেশটি স্বাধীন করেছে দেশের জনগণ, কোনো কলমের খোঁচায় কিন্তু দেশটি স্বাধীন হয়নি এবং জনগণকে সেই অধিকারটা, জনগণের সেই প্রাপ্যটা কিন্তু দিতে হবে। এবং যে কারণে ওনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করেছেন যে মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। মানুষের উপরে বিশ্বাস রাখতে হবে, মানুষকে রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে,
সংসদকে সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু করতে হবে, সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস স্থাপন করতে হবে এবং মুখের কথায় বললে হবে না, কাজেও সেটার প্রমাণ দিতে হবে। এবং সেজন্য সংসদে ভালো ভালো লোকদেরকে, সংসদে আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবেন তাদেরকেই আসলে সংসদে পাঠানো উচিত। এবং সে কথা বলতে গিয়ে সংসদের প্রশ্ন যখন আসে তখন নির্বাচন নিয়েও দুজনেই কথা বলেছেন। অনেক রকমের প্র্যাকটিক্যালি বাস্তবতা হচ্ছে নির্বাচনের প্রতি মানুষের আস্থা একেবারেই এখন আর নেই, কিন্তু নির্বাচন একটি ভালো নির্বাচন ও ভালো গণতন্ত্রের গ্যারান্টি দেয় না, একথা ঠিক নিশ্চয়তা দেয় না, কিন্তু নির্বাচন ছাড়াও গণতন্ত্র হয় না, এটি প্রাথমিক ন্যূনতম এবং পূর্ব শর্ত। আইনের কথা বলেছেন, আইনের সঠিক প্রয়োগ দরকার, কিন্তু আইনটাও ভালো হওয়া দরকার। কারণ আমাদের আইনের অনেক আইন আছে পুরনো, অনেক আইন করা হয়েছে ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে। আবার এমন অনেক আইন আছে আমরা দেখেছি যে আইনের বিরোধিতা, যারা বিরোধী দলে থাকেন তারা সবসময় বিরোধিতা করেছেন, ক্ষমতায় গিয়ে সেই আইন আর বদল করেননি। এরকম বহু আইন বাংলাদেশে আছে। কাজেই এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যারা এখন বিরোধিতা করছেন তারা যে আবার ক্ষমতায় আসলে এই আইন রাখবেন না এবং এই আইনের কুফল যা বা এই আইনের যে যন্ত্রণা আজকে যারা ক্ষমতা আছেন তারা যদি ক্ষমতার বাইরে যান তারা ভোগ করবে না, তা কিন্তু কেউ নিশ্চয়তা দিতে পারবে না, বরং সেই সম্ভাবনাটাই অনেক বেশি। কাজেই এই আইনের যা দুর্বলতা আছে সেগুলোকে দ্রুত কাটিয়ে উঠতে হবে, প্রয়োজন বোধে বা আইনটি বাতিল করে নতুন আইন করতে হবে। এবং দুজনেই স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমাকে বধিবে যে, বলতে চাননি আবার বলেও ফেলেছেন, গোকুলে বাড়ির শেষে তোমাকে বধিবে যে, আমাদের কর্তা ব্যক্তিরা যেন সেটি স্মরণে রাখেন। এবং একথাও আমাদের স্মরণ রাখতে হবে যে নগরে যখন আগুন লাগে তখন কিন্তু দেবালয় রক্ষা পায় না। ওই যে গুণ পোকার কথা বলছিলেন, একটি কাঠামোর ভেতরে যদি সেটি খেতে থাকে, এক সময় খেতে 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 পুরো জিনিসটা ওই অস্টিওপোরোসিস রোগ হলে মানুষের শরীরে যেমন হয় তেমন অবস্থা দাঁড়ায়, সে কথা। এবং সমাজে একটা এমন একটা পরিবেশ পরিস্থিতি, আমরা ভয়ের সংস্কৃতির, ভয়ের আবহর কথা বলছিলাম, এবং মানুষের ক্ষেত্রে যেটা হয়েছে বিকৃত এবং বিকৃত, বানানের ধরন ধারণে খানিকটা হয়তো পার্থক্য আছে, মানে দেখলে দৃশ্যত একটি হচ্ছে পারভার্সন, পারভার্টেড, আরেক পক্ষ সোল্ড আমাদের সমাজে, সেটি আমাদের সমাজের একটি ভয়াবহ দিক। এবং ওনারা একথাও বলেছেন যে পাখি উঠতে দুটো ডানা লাগে, সেটি গণতন্ত্রের ক্ষেত্রেও যেমন আমরা বলি সাইকেলের দুটো চাকা লাগে, গণতন্ত্রের দুটো চাকা লাগে। সরকারি দল, শক্তিশালী বিরোধী দলের কথা স্থপতি মোবাশ্বের হোসেন বলেছেন। আবার পাখি উঠতে দুটো ডানা লাগে এটি বলতে গিয়ে মিস্টার অজয় দাশগুপ্ত বলেছেন একদিকে সংহতি, সমাজ সংহতি দরকার, অন্যদিকে উন্নয়ন দরকার। শুধু উন্নয়ন দিয়ে আসলে সমস্যার সমাধান হবে, উন্নয়ন দিয়ে সব মানুষকে তুষ্ট করা যাবে না। মানুষের জীবনমান, জীবনযাত্রা, কথা বলার অধিকার, মানুষের চিন্তার স্বাধীনতা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কথা ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন। এবং এমন একটা আধুনিক সমাজ যদি আমরা করতে চাই তাহলে সেখানে সহিষ্ণুতা, ক্ষমা, সহনশীলতা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি বাংলাদেশে এখন প্রায় অনুপস্থিত। কাজেই নতুন করে ভাবতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পেছনে ফিরে তাকিয়ে আসলে আমাদের নতুন করে বিবেচনা করতে হবে যে পরের 50 বছরে বা 25 বছরে আমরা কি করতে চাই, এবং যা কিছু গেছে খারাপ যা কিছু সেগুলোকে সংশোধন করে নতুন করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব অঙ্গীকার করতে হবে। এবং এই অঙ্গীকার মুখে করলে হবে না, সে অঙ্গীকারে জনগণকে আস্থায় নিতে হবে, জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে এবং জনগণকে সকল প্রক্রিয়া সম্পৃক্ত করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।